নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লীলাবতী। গল্পটি তো শুরু করবই, কিন্তু শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। আপনারা কি গল্প লেখেন? না, কোনো ফ্যান ফিকশন নয়, পাতি প্রেমের গল্প, অরিজিনাল গল্প। যদি লেখেন তাহলে শুধু জমিয়ে রাখছেন কেন? পাঠিয়ে দিন আমাদের ইমেলে। আমরা আপনাদের গল্পটি পাঠ করে শোনাবো আমাদের চ্যানেলে। ইমেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। এবার গল্পে ফেরা যাক। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে লীলাবতী। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই পটলা দেবে লালাকে শশা। পটলা শশা কেন লাগে? অন্য কিছু করে দিতে পারি, যেমন ধর আপেল কিংবা কমলা লেবু। পাগল কুতাকার, ছেলেদের কাছে কেউ সব থাকে নাকি বে? ওগুলো তো লেলাদের জিনিস। ছেলেদের কাছে কি থাকে? শশা। শশা দিব আর কমলা নিব। ঘড়িতে রাত 1:30। চারিদিক থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। মাঝে মধ্যে 2-4টে কুকুরও ডেকে উঠছে, কিন্তু কোনো মানুষজনের কথাবার্তার শব্দ নেই। মফস্বল এলাকা, তাই স্বাভাবিকভাবেই সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। তবে পটলা আর শান্টু প্রত্যেক দিনের মতো আজকেও এখনো পর্যন্ত ঘুমায়নি। রাস্তায় রাস্তায় মাতলামি করে বেড়াচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যা হলেই ভাঙা মন্দিরের ভেতরে মদের বোতল নিয়ে বসে বসে সন্ধ্যাটাকে গভীর রাতে পরিণত করাটা যেন ওদের একটা রোজকার রুটিনে পরিণত হয়ে গেছে। সারা দিন টোটো চালিয়ে ওরা যেই টাকা পয়সা রোজগার করে সবটাই উড়িয়ে দেয় এই সন্ধ্যাকালীন নেশার পিছনে। তারপর যখন গোটা মফস্বল ঘুমের নদীতে ঝাঁপ দেয়, তখন ওরা ভাঙা মন্দিরের বাইরে বেরিয়ে আসে, ঘুরে বেড়ায় এদিকে ওদিকে। ভোর রাতে ফেরে নিজেদের বস্তিতে। সারাদিন অন্যের বাড়িতে ফাই ফরমাস খেটে অঘরে ঘুমোতে থাকা স্ত্রীর ওপরে প্রথমে অত্যাচার চালায়, শারীরিকভাবে, মানসিকভাবে আর যৌনভাবেও। ঝোপড়িরও একটা ঘুঁপচি ঘরের এক কোণাতে যে একটা বাচ্চাও রয়েছে, তা আর হুঁশ থাকে না তখন। শীতকার থেকে চিৎকার, ভয়ের ঠেলায় সবটাই বাচ্চাটা চোখ মুখ বন্ধ করে শুনতে থাকে। কি হচ্ছে, কেন হচ্ছে, মা বাবা অমন কেন করছে, কিছুই মাথায় ঢোকে না তার। শুধু ভয়ে, আতঙ্কে, নিঃশব্দে চোখের জলে ভিজতে থাকে তার তেল চিটে শক্ত বালিশখানা। এটাই হলো পটলা এবং শান্টুর জীবনের রোজনামচা। হ্যাঁ, দুজনেরই জীবনের গল্প এক, শুধু পটলার ঝোপড়ির মধ্যে 2টো বাচ্চা রয়েছে আর শান্টুর ঝোপড়িতে একটা। ও নেশা নেশা, ও নেশা, ও নেশা। শান্টু এবার সুর মেলায় পটলার সঙ্গে। নেশা লেগেছে। দুজনেই হো হো করে হেসে ওঠে। আর ঠিক এমন সময় তারা দেখতে পায় দূর থেকে একটা মেয়ে হেঁটে আসছে, ঠিক তাদের দিকে। এই শান্টু, ওই দেখ, একটা লায়লা হেঁটে আসছে আমাদের দিকে। লায়লা। তারা যেন আনন্দে ফেটে পড়ে, জিভ দিয়ে লালা গড়িয়ে পড়তে শুরু করে দুজনের। কিন্তু তাদের আনন্দটা বেশিক্ষণ টেকে না। মেয়েটা তাদের সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং মেয়েটার মুখটা দেখার পর দুজনের মধ্যে কারোরই তাকে চিনতে অসুবিধা হয় না।
তাদের বুকের রক্ত জল হয়ে যায়, হাঁটু কাঁপতে আরম্ভ করে তাদের। এই শান্তু, আমি কি ঠিক দেখছি রে? ওটা তো আমি ভুল দেখছি। তুইও দেখছিস? তার মানে ওটা ভূত। পালা পালা। সূর্য অস্তাচলের পথে পাড়ি জমিয়েছে এবং তার ফলে অনন্ত বিস্তৃত আকাশে ছড়িয়ে পড়েছে কমলা আভা। নদীর বক্ষে পরিষ্কারভাবে ফুটে উঠেছে সেই প্রতিবিম্ব। ফলস্বরূপ নদীর জলটাও হয়ে উঠেছে কমলা। নদীর আশেপাশে কোনো বাড়িঘর চোখে পড়ে না, শুধুই খোলা মাঠ এবং উঁচু উঁচু মাটির ঢিবি। নদীর তীরে কয়েকটা মাছ ধরার ডিঙি নৌকো বাঁধা। ব্রিজের ওপর থেকে সবটাই কেমন যেন ড্রয়িং খাতায় আঁকা ছবির মতো মনে হয়। ব্রিজের ওপর দিয়ে টোটোতে করে জয়দীপদের বাড়ির দিকে যাচ্ছিল অংশুমান। কিন্তু এই রকম একটা দৃশ্য দেখে তার এই মুহূর্তে এই স্থান ছেড়ে আর যেতে ইচ্ছা করল না। সে টোটোওয়ালার উদ্দেশ্যে বলল, দাদা দাদা এখানেই নামিয়ে দিন আমায়। কিন্তু আপনি আমাকে যে ঠিকানা বলেছেন সেটা কিন্তু এটা নয়, এখান থেকে অনেকটাই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা আমি জানি, সমস্যা নেই, আপনি আমায় নামিয়ে দিন, আমি ঠিক চলে যাব। টোটোওয়ালাটা কোনো বাক্য ব্যয় না করে ব্রিজের ওপরেই অংশুমানকে নামিয়ে দেয়। অংশুমান ভাড়াটা মিটিয়ে দিতেই তিনি গাড়ি ঘুরিয়ে পুনরায় স্টেশনের দিকে চলে যান। ব্রিজের ওপরে একা দাঁড়িয়ে থাকে অংশুমান। বলাই বাহুল্য, এই অঞ্চলে একা দাঁড়িয়ে থাকে অংশুমান, কারণ যত দূর অবধি চোখ যায় তত দূর অবধি মানুষজনের টিক্কি খুঁজে পাওয়া যায় না। তবে তাতে অবশ্য খারাপ কিছু হয়নি। নিজের পিঠ ব্যাগটা ঠিক করে নিয়ে ব্রিজের রেলিংটার পাশে গিয়ে দাঁড়ায় অংশুমান। বাতাসে তার চুলগুলো উঠতে থাকে। কোত্থেকে যেন একটা মিষ্টি ফুলের গন্ধ এসে ধাক্কা মারতে থাকে ওর নাকে। এইরকম ফুলের গন্ধ সে আগে কখনো পায়নি। ওর শরীরটা জুড়িয়ে আসে। 5.5 ঘন্টার জার্নি যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে যায় তার। চোখ দুটো বুজে নিজের 2 হাত দুদিকে মেলে ধরে সে, বুক ভরে শ্বাস নেয়। আর ঠিক এমন সময় জয়দীপের নাম্বার থেকে কল আসে ওর ফোনে। হ্যাঁ, কোথায় আছিস? এখনো পৌঁছলি না? ট্রেন লেট করলি নাকি রে? ট্রেন আমাকে ঠিক সময় পৌঁছে দিয়েছে স্টেশন। আমার মনটা লেট করাচ্ছে। মানে? টোটো ধরেছিলাম কিন্তু মাঝপথে নেমে গেছি। এ মা, কেন? আর নেমেছিসই বা কোথায়? ব্রিজের ওপরে। স্বর্গের পথ বোধহয় এখান থেকেই শুরু হয়। এই দৃশ্য কিভাবে মিস করতে পারি বল? তাই নেমে পড়লাম। জয়দীপ হাসে ওপাশ থেকে। তা ঠিকই বলেছিস। তবে টোটোওয়ালাকে বিদায় করে দিয়েছিস নাকি দাঁড়িয়ে আছে এখনো? ফিরে আসা আর পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। বুঝে গেছি, বিদায় জানিয়ে দিয়েছিস। দাঁড়া, আমি বাইকটা নিয়ে আসছি। তাড়াহুড়ো নেই বৎস, ধীরে সুস্থে আসুন। আমি ততক্ষণ আমার প্রেমিকার সঙ্গে স্বর্গের পথের দৃশ্য উপভোগ করি। প্রেমিকা? জয়দীপ যেন আকাশ থেকে পড়ে। সে কে? ইমাজিনারি। তুই পারিসও ভালো। আয় আয় জলদি আয়। হ্যাঁ, আসছি, রাখ। ফোনটা কেটে দেয় অংশুমান। তাকায় সামনের দিকে। অন্ধকার নামছে ধীরে ধীরে, তার সঙ্গে কমলা আভাটা মিলিয়ে যাচ্ছে। 10 মিনিট এভাবেই কেটে যায়। অংশুমান রেলিং ধরে ব্রিজের একদম মাঝামাঝি জায়গাটায় এসে দাঁড়ায়। আর দাঁড়াতেই ওর চোখে পড়ে একটা জিনিস। রেলিংটার ওপরে কিছু একটা লেখা রয়েছে। যত সম্ভব
ইট দিয়ে লিখেছে কেউ। সে পড়ার চেষ্টা করে, লিলি, কারোর নাম বোধ হয়। আনমনেই নিজেও একটা ইটের টুকরো তুলে নেয় হাতে অংশুমান। তারপর নামটার পাশে নিজেও নিজের নামটা লিখে দেয়। না, কোনো কারণ নেই। মাঝে মধ্যে কারণ অকারণের গণ্ডির বাইরে বেরিয়ে মানুষ কিছু কিছু কাজ করে থাকে, এমনি ভালো লাগে। পিছন থেকে বুলেটের শব্দ কানে আসে অংশুমানের। সে পিছনে ফিরে দেখে অংশুমান এসে দাঁড়িয়ে আছে। কিরে, চলে আয়, সন্ধ্যা হয়ে গেল। অংশুমান হাসি মুখে এগিয়ে গিয়ে উঠে পড়ে বাইকের পিছনে। জয়দীপ বাইকটা ঘুরিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ব্রিজের আশেপাশে তেমন বাড়িঘর নেই, দুই পাশে জঙ্গল এবং মাঝখান দিয়ে চলে গেছে হাই রোড। জার্নি করে এত দূর থেকে এসে লোকে বাড়িতে গিয়ে রেস্ট নেয় নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে? রেস্ট কি শুধুই বাড়িতে শুয়ে শুয়ে নেওয়া যায় রে পাগলা? এই যে এখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করলাম, এটা কি রেস্টের থেকে কম কিছু? আমার সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেছে। তুই যেটাকে ক্লান্তি নিবারণের জায়গা বলছিস, আমাদের এখানকার লোকজন সেখানে আজকাল যেতেও ভয় পায়। দেখলি না একদম ফাঁকা ব্রিজটা? মানে? সে অনেক কারণ আছে, পরে বলবো খন। আগে বাড়িতে চল, ঋদ্ধিমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে সেই দুপুর থেকে। ভালো মন্দ রান্নাও করেছে নিশ্চয়? ভালো তো করেছে এইটুকু তো জানি, কিন্তু মন্দ করেছে কিনা সেটা তুই খেয়ে জানাবি খন। জয়দীপের বাইক চলতে থাকে সমান গতিতে। অংশুমান, জয়দীপ, ঋদ্ধিমা সবাই একই সঙ্গে স্কুল জীবনটা কাটিয়েছে। সে তখন থেকেই জয়দীপ আর ঋদ্ধিমার সম্পর্ক। অংশুমান প্রথম থেকে সবটা জানত। বলাই বাহুল্য, ঘটকালিটা এক প্রকার সেই করেছিল। কলেজ জীবনে ওরা একসঙ্গেই ছিল, কিন্তু অংশুমান মাঝ পথেই কলেজ ছেড়ে দেয়, কারণ সে ফুটবলটা ভালোই খেলত। সেই দৌলতে পুলিশের চাকরিটা তার হয়ে গিয়েছিল। তারপর তো দীর্ঘদিন তিনজন আলাদা, কথা হতো ফোনে, মেসেজে। তবে একটা বিষয় অংশুমানকে সবসময় ভাবাতো, জয়দীপের বাড়ির লোকজন প্রেমের একদম বিপক্ষে, এবং উল্টো দিকে ঋদ্ধিমার বাড়ির লোকজন পুরো স্টেরিওটাইপ, মানে কলেজ শেষ হলেই মেয়েকে বিয়ে দিয়ে দেবে। তাই দুজনের এতদিনের সম্পর্কের বিষয়ে দুই পরিবারের কেউই অবগত ছিল না। অবগত থাকলে হয়তো সম্পর্কটা টিকতও না, কিন্তু একটা সময় তো জানাতেই হবে। তখন কি হবে? এতদিনের সম্পর্ক কি ভেঙে যাবে তাদের? এই বিষয়টাই খুব ভাবাতো অংশুমানকে। জয়দীপ একবার ফোনে বলেছিল অংশুমানকে, শালা তুই তো চাকরি জুটিয়ে নিলি, আমার যে কি হবে? আরে সব ঠিক হবে, চাপ নিচ্ছিস কেন? আরে চাপ নেব না, ঋদ্ধিমার বাড়ির লোকজন কিরকম তুই জানিস না। কলেজ শেষ হলে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। সেই বিয়ে আটকানো যায় যদি আমার বাড়ির লোকজন ওর বাড়িতে গিয়ে বলে আমাদের সম্পর্কের কথা, কিন্তু আমার বাড়ির লোকজন ওই রকম কখনো বলবে বলে তোর মনে হয়? প্রেমের কথা শুনলেই বাড়ি থেকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। তাই এই মুহূর্তে আমার একটা চাকরির খুবই দরকার। চাকরি থাকলে সব কিছু একদম সর্টেড। আমি নিজেই তখন ওর বাড়িতে গিয়ে কথা বলতে পারবো মাথা উঁচু করে। আর যদি না মানে তাহলে পালিয়ে যাব, অন্তত বিয়ের পর ওকে খাওয়ানোর চিন্তা তো থাকবে না। তারপর কদিন কাটলে দুই পরিবার ঠিকই মেনে নেবে। এই চাকরিটাই যে কত সম্পর্ক ভেঙে দিচ্ছে। এই শালা ভয় দেখাচ্ছিস তুই? আরে না না, তুই পেয়ে যাবি কিছু একটা, বিশ্বাস রাখ। বলছিস? হ্যাঁ বলছি। মজার বিষয় হলো জয়দীপ সত্যি সত্যি একটা চাকরি জুটিয়ে নেয়। তারপর আর কি, সে যেটা বলেছিল সেটাই করে। এই মফস্বলেই তার পোস্টিং ছিল। ওদিকে ঋদ্ধিমার বাড়িতেও ছেলে দেখা শুরু করে দিয়েছিল ততদিনে। তবুও ঋদ্ধিমা নিজের বাড়িতে সাহস করে জানিয়েছিল ওদের সম্পর্কের বিষয়, কিন্তু কেউ মানেনি প্রথমে। আর জয়দীপ তো জানে ওর বাড়িতে জানানোর পর উত্তর কি আসতে পারে। তাই শেষমেশ একদিন গভীর রাতে একজোড়া লাভ বার্ড খাঁচা থেকে উড়ে যায়। তখন কেউ টেরও পায় না। যখন টের পায় ততক্ষণে ওদের চার হাতে এক হয়ে গেছে। সবটাই অংশুমান শুনেছিল ফোনে। তারপর কেটেছে বছর 7 পুজোর ছুটি ছাটাতে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। বলাই বাহুল্য
কলকাতায় আসলে অংশুমানদের বাড়িতে ওরা দেখা করতে আসেই, কিন্তু জয়দীপের বাড়িতে অংশুমানের যাওয়ার সুযোগটা হয়ে উঠছিল না। তাই কয়েকদিনের ছুটি পাওয়ায় হঠাৎ করে প্ল্যান করে চলে আসে অংশুমান। আঙ্কেল আঙ্কেল জানো আমাদের এখানে রাতে ভূত বেরোয়। ফিস ফিস করে কথাটা বলে ওঠে তিতলি। ও, তিতলির সম্বন্ধে তো আপনাদের বলাই হয়নি। তিতলি হচ্ছে জয়দীপ এবং রিধিমার একমাত্র মেয়ে। আগামীকাল সে 5 বছরে পা দেবে। আর অংশুমানের হঠাৎ এখানে আসার এটাও অন্যতম একটা কারণ। ভূতটা নাকি খুব খারাপ দেখতে, তাই সবাই বিশাল ভয় পায় তাকে। তিতলির কথাটা শুনে অংশুমান প্রথমে একটু অবাক হয়, তার ভুরু দুটো কুঁচকে যায়, কিন্তু পরক্ষণে মিচকিমিচি হাস এসে, বাচ্চা মেয়ে, হয়তো রিধিমা কিংবা জয়দীপকে রাতের বেলায় ঘুম পাড়ানোর জন্য এইসব গল্প শোনায়। মনে মনে কথাটা ভাবে অংশুমান। তিতলি আবার বলে ওঠে, সবাই দেখেছে সেই ভূত। হাসি কোনো রকমে চেপে অংশুমান বলে, আচ্ছা, তোমার বাবা মা কখনো দেখেছে সেই ভূত? তিতলি কিছু একটা বলতে যাবে, এমন সময় ঘরে প্রবেশ করে রিধিমা। তিতলি, মা এবার শিগগির চলো, আমাদের ঘুমু করতে হবে তো, অনেক রাত হয়ে গেছে। না, আমি আঙ্কেলের সঙ্গে খেলবো, আমি এখন কিছুতেই ঘুমাবো না। রাগত স্বরে কথাটা বলে তিতলি। আঙ্কেল তো কোথাও চলে যাচ্ছে না, আঙ্কেল এখন অনেক দিন এখানে থাকবে, তুমি এখন ঘুমোতে চলো। আর তাছাড়া তো কাল তোমার বার্থডে, কত লোকজন আসবে বলো তো সকাল থেকে। তোমার বার্থডে সেলিব্রেট করতে হবে, তারা তো সবাই তোমার সঙ্গে খেলবে। কিন্তু তুমি যদি এখন না ঘুমো তাহলে তো শরীর খারাপ করবে, তাহলে কালকে সবার সঙ্গে খেলবে কিভাবে? শিগগির ঘুমোতে চলো। তিতলি উঠে দাঁড়ায়, তারপর অংশুমানের গলা জড়িয়ে ধরে তার গালে একটা চুমু খেয়ে বলে, গুড নাইট। ঘড়িতে রাত 11:35। জয়দীপের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই বলতে জয়দীপের তিতলি, রিধিমা। তবে অংশুমান আর জয়দীপ বসে আছে ছাদে। ইতিমধ্যে 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে তারা। এটাই কিন্তু শেষ সিগারেট, এরপর কিন্তু উঠবো। অনেক রাত হলো, কাল অনেক খাটাখাটনি রয়েছে। দুজনেই সিগারেট একসঙ্গে একটা শেষ শুকটান দিয়ে ধোঁয়াটা ছাড়ল। কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠতে উঠতে বাতাসে মিশে গেল ধোঁয়াটা। পরিষ্কার আকাশে যেন আজ তারাদের সমাবেশ। মধ্যমণি চাঁদটা আজ যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। অংশুমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না, আজকে আর ঘুমাবো না, আজকে ভূত দেখতে বেরোবো, বুঝলি? জয়দীপ বিষম খেলো। তোকে কে বললো? ছি 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 ছি, লজ্জা করা উচিত ছাড়া তোদের দুজনে। মেয়েকে ভুলভাল গাঁজাখুরি গল্প শুনে ঘুম পাড়িয়ে দেওয়ার পর দুজনের রাতের বেলায়। ধ্যাৎ, চুপ কর শালা, সবসময় শুধু উল্টোপাল্টা কথাবার্তা না। হ্যাঁ হ্যাঁ, আমি তো উল্টোপাল্টা বলছি, আর তোমরা তো ভুলভাল গাঁজাখুরি গল্প বলে মেয়েটার মাথা খেয়ে রাত্রে ঘুম পাড়াও না, তাই না? অংশুমান ফাজলামি মাখানো দৃষ্টি নিয়ে চেয়ে থাকে জয়দীপের দিকে, কিন্তু জয়দীপের মুখটা গম্ভীর হয়ে যায়। বিশ্বাস করবি কিনা জানি না, বাট ওটা মিথ্যে নয়। হ্যাঁ, আমিও ছোট খোকা, তোর কথা বিশ্বাস করে নিলাম। বিষয়টা খোকাখুকির না অংশু, যেটা সত্যি সেটা সত্যি। অংশুমান নিজের হাসি কোনো রকমে থামিয়ে বলে, তুই বলতে চাইছিস তোদের এখানে রাতের বেলায় সত্যি সত্যি ভূত বার হয়, তাই তো? জয়দীপ একটু গম্ভীরভাবে তাকায় অংশুমানের দিকে। হাসি পাচ্ছে তোর? অবশ্য পাওয়ারই কথা, এইরকম কথা কেই বা বিশ্বাস করবে বল? তবে এখানকার মানুষজন সত্যি সত্যি ভূত দেখতে পাচ্ছে, কিন্তু একটু রাত করে কেউ বেরোলেই। অংশুমানের মাথায় চট করে একটা প্ল্যান খেলে গেল। সে মনে মনে ভাবলো, এমনিতেই এখন আমার ঘুম আসছে না, কিন্তু জয়দীপের কথা মতো ওটাই লাস্ট সিগারেট ছিল এবং সেটা শেষ হয়ে গেছে। এবার ঘুম না পেলেও ঘরে যেতে হবে। একটু আগেই সে কথা জয়দীপ বলেছে, তাই ঘরে শুয়ে শুয়ে বোর হওয়ার চেয়ে ভালো রাস্তায় গিয়ে একটু ভূতেদের সঙ্গে আলাপ করে আসো। বেশ, এটাই ঠিক হবে। যাক, সেসব ছাড়, চল ঘুমোতে যাই।
জয়দীপ উঠে সিঁড়ির দিকে পা বাড়ায়। এমন সময় সে পিছন থেকে অংশুমানের কণ্ঠস্বর শুনতে পায়। আমি একটু ভূতেদের সঙ্গে আলাপ করে আসি। জয়দীপের তো আত্মারাম খাঁচা ছাড়ার মতো অবস্থা হয়ে যায়। সে দ্রুত পিছন দিকে ঘুরে অংশুমানের কাছে এসে দাঁড়ায়। কি হলো? তোর মুখ আবার এরকম হয়ে গেল কেন? তোর ভয় পাওয়ার কারণ নেই, তুই বরং ঘরে গিয়ে ঘুমাবা যা। এই 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 অনেক হয়েছে, একদম পাগলামি করবি না। মাথা খারাপ হয়েছে নাকি তোর? একবার সামনাসামনি যদি হয়ে যায় তখন তুই কি করবি? তখন তোকে বলছিলাম না মানুষজন ভয় পাচ্ছে ওই ব্রিজের ওপর যেতে। অংশুমান জয়দীপের কাঁধে হাত রেখে শান্তভাবে বলে কথাটা। জয়দীপ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আরে ভাই, তুই না একজন শিক্ষিত মানুষ, এসব কি বলছিস? তোদের মতো মানুষজনের মুখে এসব কথা মানায়? শিক্ষিত হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্টগিরি একদমই উচিত নয় ভাই, ব্যাপারটা বোঝ। আরে ভাই তুই বোঝ, তোর মনে হয় ভূত বলে কিছু আছে? আরে চোর টোর হবে, আর সে নিজেই ভূতেদের খবরটা রটিয়েছে দেখা, কারণ তাহলে রাতে কেউ ভয়তে বার হবে না, আর সে চুরি করতে পারবে মনের সুখে। একবার সেন্সটা অ্যাপ্লাই কর। জয়দীপ একটা বড় করে দম নেয়, তারপর কিছুক্ষণ অংশুমানের দিকে তাকিয়ে থাকার পর বলে, হ্যাঁ আমি ধরেই নিলাম ওটা চোর, কিন্তু তাতে তোর কি? মানলাম তুই পুলিশ, কিন্তু তুই কি চোর পাকড়াও করতে এসেছিস আমার বাড়ি? আর তাছাড়া যদি ওর কাছে কোনো ধারালো অস্ত্র থাকে তখন তুই কি করবি? চুপচাপ ঘরে চল, ঘুমোবি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি, বিষয়টা ভুলে যাস না। সব ছিঁচকে চোরকে আমি এক আঙুলে নাচিয়ে ছেড়ে দিতে পারি। আর বাকি হলো ঘুমের কথা। বিশ্বাস কর, এক ফোঁটাও ঘুম পাচ্ছে না। প্লিজ ভাই, এরকম করিস না, আমাকে যেতে দে, একটু ঘুরে আসি। এখন ঘরে গেলে দম বন্ধ হয়ে যাবে। রাত 12টার সময় কে ঘুরতে বেরোয় রে? প্লিজ ভাই, প্লিজ। ঘড়িতে রাত 12:25। অংশুমান হেঁটে চলেছে ফাঁকা নির্জন রাস্তা ধরে একা। জয়দীপদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে চলে এসেছে সে। ঝিঝি পোকার এক নাগারে ডেকে চলা আর নিশাচর পাখিদের মাঝে মধ্যে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য চিৎকার ছাড়া আর তেমন কিছুই কানে আসছে না অংশুমানের। ল্যাম্পপোস্টের আলোয় তার ছায়াটা বৃহৎ আকৃতি ধারণ করেছে। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে অনবরত। এই শহরে এসে থেকে কলকাতার মতো গরম লক্ষ্য করেনি সে। শহরের মধ্যেখানে ওরকম একটা ঘন জঙ্গল এবং গাড়ি ঘোড়া খুব একটা না চলাচলের জন্যই হয়তো এরকম আবহাওয়া। অংশুমান নিজের ফুল স্লিভ টি শার্টের হাতাগুলো নামিয়ে নিল, যেগুলো এতক্ষণ সে কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছিল। রাত বিরেতে জানলা দিয়ে মুখ বার করে যদি কেউ আমাকে দেখে তাহলে আমাকেই না ভূত ভেবে ফেলে। নিজের মনে কথাটা বলে হো হো করে হেসে ফেলে অংশুমান। আমি চিনি গো চিনি তোমার, ও গো ভূতনি। গানের লিরিক্সগুলো নিজের মনের মতন করে বদলে নিয়ে গুনগুন করে গেয়ে ওঠে অংশুমান। কই রে বাবা জীবন, তোরা আমার সামনে আসবি না নাকি? নাকি তোদের পরিচয়টা ফাঁস হয়ে যাবে বলে সেই ভয়ে ভুল। আরো কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু পারল না। আর একটু হলেই হোঁচট খেয়ে কিছুটা সামনে গিয়ে ছিটকে পড়ত। আর সামনেই ছিল একটা ল্যাম্পপোস্ট। নিঃসন্দেহে মাথা ফেটে একটা রক্তারক্তি কাণ্ড বাঁধত। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিল সে। কখন যে বাঁ পায়ের জুতোর ফিতেটা খুলে গিয়েছিল তা অংশুমান ঘুণাক্ষরেও টের পায়নি। শালা, আজ শিওর হসপিটালাইজড হতে হতো, আর লোকে বলতো ভূতে ধাক্কা দিয়ে দিয়েছে। ডান পায়ের হাঁটু মুড়ে বসে জুতোর ফিতেটা বেঁধে নেয় সে। কিন্তু কয়েক সেকেন্ড বাদে যখন সে উঠে দাঁড়ায় সে স্তব্ধ হয়ে যায়। তার থেকে হাত 50 দূরে একজন ব্যক্তি হেঁটে চলেছে। এতক্ষণ কিছুটা দূরত্বের পরপরই ল্যাম্পপোস্ট ছিল, কিন্তু হাত 30 দূরত্ব থেকে হয় ল্যাম্পপোস্ট আর নেই, কিংবা ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলছে না। সেখান থেকে শুরু হচ্ছে অন্ধকার। কিন্তু আগামীকাল পূর্ণিমা হওয়ার দরুন
আকাশে গোটা চাঁদ আজ স্বমহিমায় উপস্থিত রয়েছে, তাই অংশুমানের দেখতে অতটাও অসুবিধা হচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে একজন ব্যক্তি হেঁটে চলেছে ধীর স্থিরভাবে সামনের দিকে। তার পরনে সাদা রঙের একটা পোশাক। সামনে আর কিছুটা গেলেই শুরু হচ্ছে সেই রাস্তা, যার দুই পাশে রয়েছে জঙ্গল। মাঝখান থেকে চলে গেছে হাই রোড। আরো মিনিট 5 হাঁটলেই সেই ব্রিজ। তবে এতক্ষণে বাবা জীবনের দেখা মিলল। অন্ধকার রাস্তার দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওদিকে কোনো গুপ্ত জায়গা আছে যেখানে চুরির মাল করে জমা রাখে, আর সুযোগ বুঝে সেখান থেকে নিয়ে বিক্রি করে আসে। অনেকক্ষণ ব্যাটিং করেছো সোনা, তবে আর নয়, এবার তোমার ডাগ আউটে ফেরার পালা। সেই ব্যক্তির পিছন পিছন নিঃশব্দে এগিয়ে চলল অংশুমান। তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে পিছন দিকে উল্টো পায়ে দৌড় লাগাতো, কিংবা সেই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে হয়তো জায়গাটায় জ্ঞান হারাতো, তাকে ভূত ভেবে। কিন্তু অংশুমান অতটা বোকা নয়। সে জানে ভূত বলে এই দুনিয়ায় কিছুর অস্তিত্ব রাখে না। ইতিমধ্যেই অংশুমান সেই ব্যক্তির অনেকটা কাছে চলে এসেছে, প্রায় হাত 10 দূরে। এইবার এটাই তো সুযোগ। সে তৈরি হয়ে নিল। আক্রমণটা এইবারেই ছুটে গিয়ে করতে হবে। সে ভেবেই নিয়েছে ছুটে গিয়ে একদম সেই ব্যক্তির ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে রাস্তায় ফেলে ধরাশায়ী করে তার পিঠের উপরে চড়ে বসবে। ছুটতে আরম্ভ করল অংশুমান। আর 5 হাত দূরে এই তো সুযোগ। এবার ঝাঁপিয়ে পড়তে হবে। অংশুমান ঝাঁপ দিতে যাবে, কিন্তু এ কি? দূর থেকে কিছুটা সন্দেহ হয়েছিল অংশুমানের, কিন্তু সন্দেহটা এবার বাস্তব রূপ ধারণ করল। সেই ব্যক্তি নিজের পিছনে একটা পায়ের আওয়াজ পেয়ে পিছনের দিকে ইতিমধ্যে ভয়ার্ত দৃষ্টি নিয়ে ফিরেছে। একটা মেয়ে, বয়স খুব বেশি হলে 25, ছিপছিপে গরম, ফর্সা, বেশ টিকালো নাক, কাঁধ পর্যন্ত চুলগুলো খোলা রয়েছে। তার পরনে সাদা রঙের একটা কুর্তি, এবং সব শেষে তাকে মায়াবী করে তুলেছে তার নীল শান্ত চোখ জোড়া। দূর থেকেই অংশুমানের কিছুটা মনে হয়েছিল যে সামনে যে ব্যক্তি হেঁটে চলেছে সে একজন মেয়ে, কিন্তু তারপরেই মনে হয়েছে একজন মেয়ে এত রাতে রাস্তায় কেন ঘুরে বেড়াবে, তারপর এরকম একটা মফস্বল শহরে। অংশুমান স্থির হয়ে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। তার দৃষ্টিতে এক রাশ মুগ্ধতা। মেয়েটাও স্থিরভাবে চেয়ে রয়েছে তার দিকে, তবে তার দৃষ্টিতে রয়েছে সামান্য ভয় এবং আশ্চর্য হয়ে যাওয়ার সংকেত। মেয়েটার দৃষ্টি যেন সম্মোহিত করে তুলেছে অংশুমানকে ধীরে ধীরে। হঠাৎ দুজনের মধ্যেখান দিয়ে একটা চামচিকি উড়ে যাওয়ায় দুজনেরই চমক ভাঙল। অংশুমান একটু অপ্রস্তুত হয়ে উঠল, কিন্তু মেয়েটা এখনো ওভাবেই চেয়ে রয়েছে তার দিকে। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? প্রথমে মেয়েটার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না অংশুমান। তার ভুরু দুটো কুঁচকে যায়, কিন্তু কয়েক সেকেন্ড বাদে তার মনে পড়ে ভূতেদের সবসময় দেখতে পাওয়া যায় না, কিংবা দেখতে পাওয়া গেলেও সবাই তাদের দেখতে পায় না। কোনো একটা জায়গায় সে শুনেছিল এই গাঁজাখুরি গল্পটা। এইবার পুরো বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু হেসে ওঠে অংশুমান। আচ্ছা, এইবার বুঝলাম। তার মানে এই শহরের ত্রাস, আতঙ্কের নতুন নাম, রাতের বেলায় রাস্তায় ঘুরে বেড়ানো ভূত। তার মানে আপনি? মেয়েটা অবাক হয়ে যায়। এই লোকটা তাকে নিয়ে মজা করছে। সে এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে। হ্যাঁ, আমি সেই ভূত। কেন, আপনার কি তাতে কোনো সন্দেহ আছে? অংশুমান নিজের মুখ 2 হাত দিয়ে চেপে কোনো রকমে হাসি থামানোর চেষ্টা করে। বাবা, আমার কত সৌভাগ্য, একজন ঝগড়ুটে ভূতের সঙ্গে দেখা করতে পেরেছি। উফ, কি আনন্দটাই না হচ্ছে আজ।
দেখুন, মুখ সামলে কথা বলুন। আপনি ঝগড়ুটে কাকে বলছেন? হ্যাঁ, আমি কি করতে পারি আপনি জানেন? জানি তো আপনি ঝগড়া করতে পারেন, আর এখন এই কথাটা আমি আপনাকে বললাম তাই আপনার মাথাটা আরো গরম হয়ে যাবে, এবং যেহেতু আপনি একজন ভূত, এখন রাগের মাথায় আমার ঘাড় মটকানোর জন্য আসবেন। কিন্তু বিষয়টা কি জানেন, আপনি আমার ঘাড়টা মটকাতে পারবেন না। কেন? আরে আমার মতো একজন হ্যান্ডসাম ছেলের ঘাড় মটকাবেন কিভাবে? প্রেমে পড়ে যাবেন তো। ননসেন্স। মেয়েটা পুনরায় হাঁটতে আরম্ভ করে। অংশুমান পিছন থেকে হাঁক ছাড়ে। আরে ওই নামটাই তো জানি না। আরে ওই ভূত, আরে যাচ্ছেন কোথায়? সে দৌড়ে মেয়েটার পাশে পাশে হাঁটতে আরম্ভ করে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? না মানে ভূত তো আপনাদের প্রজাতির নাম, যেমন ধরুন সব কুকুরকেই তো কুকুর বলা হয়, কিন্তু নামের বেলায় আবার ভেরিয়েশন রয়েছে। লোকে বিদেশি কুকুরদের নাম রাখে ব্রুনো, প্লুটো, বস্কো, মাইক, মানে সব হাইফাই নাম আর কি। কিন্তু রাস্তার কুকুরদের একদম সেই 420 ক্যাটাগরির নাম, যেমন ধরুন লালু, লালটু, পল্টু, কালু, আরও আছে, অনেক আছে। তো সেরকমই আপনার তো কোনো নাম আছে নাকি? মেয়েটা হাঁটা থামিয়ে জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকায় অংশুমানের দিকে। আপনি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করছেন? আপনার সাহস কিভাবে হয়? হ্যাঁ, অংশুমান নিজের ঠোঁট উল্টে মাথা দোলায়। ঠিকই বলেছেন, ভুল করে ফেলেছি। আপনার সঙ্গে কুকুরদের তুলনা করাটা উচিত হয়নি। যতই হোক, আপনাদের মতো ভূতেদের থেকে ওরা যথেষ্ট ভালো, তাই ওদের সঙ্গে আপনার মতো ভূতেদের তুলনা করা, আবার ঝগড়ুটে ভূত, আমি সত্যিই ভুল করে ফেলেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কি করে করব ভগবান, কিভাবে করব? হাত জড়ো করে আকাশের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে অংশুমান। মেয়েটা বুঝতে পারে কথা বাড়ালেই কথা বাড়বে, তাই সে কিছু বলে না, চুপচাপ সামনের দিকে হাঁটতে আরম্ভ করে আবার। আচ্ছা, আপনি কি ব্রিজের দিকে যাচ্ছেন? চলুন, আমিও যাচ্ছি ওদিকে, একসঙ্গে যাওয়া যাক। এই আপনি আমার পিছু কেন করছেন বলুন তো? রাত বেরোতে ঘুম নেই? যান না, বাড়িতে গিয়ে ঘুমোন না, যান। যত সব। আমারও আপনার কাছে এই সেম কোয়েশ্চেন। রাত বিরেতে একা একজন সুন্দরী মেয়ে রাস্তায় কি করছেন বলুন তো? মানে আপনার আসল মতলবটা কি? মানে মানুষজনের কাছে ভূত সেজে আপনার কিসের লাভ হচ্ছে? চুরি ফুরি করেন নাকি? হ্যাঁ, যদিও আপনাকে দেখে চোর জাতীয় কিছু মনে হচ্ছে না। মেয়েটা নিজের চোখ ছোট ছোট করে রাগতভাবে তাকিয়ে থাকে অংশুমানের দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্রিজের দিকে হাঁটতে থাকে। আপনাকে দেখে যতদূর বুঝলাম আপনি স্রেফ মজার জন্য এসব করেন। মেয়েটা কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। মেয়েটা একটু সময় নেয়, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মুখটা হঠাৎ করে উদাসীন হয়ে যায় তার। মা বাবা আছে, আর গত 6 মাস আগে পর্যন্ত আমিও ছি। বাবা, মানে কিরকম দিনকাল পড়লো মায়ের। মেয়ে রাত বিরেতে রাস্তায় ভূত সেজে লোকজনকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু এদিকে বাবা মা। আচ্ছা, ওনারা আদৌ জানেন তো যে তাদের মেয়ে রাতের বেলা এসব করে বেড়ায়? আমার তো মনে হয় না যে ওরা আপনার এই কীর্তিকলাপের বিষয়ে কিছু জানেন। মেয়েটার কথা শেষ না করতে দিয়েই কথাগুলো বলে ওঠে অংশুমান। তার কথাটা শুনে মেয়েটার মুখের অভিব্যক্তি পুনরায় আগের মতো হয়ে ওঠে। ভুরু দুটো কুঁচকে যায় এবং কপালের উপরে ফুটে ওঠে কয়েকটা ভাঁজ। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় আমি ভূত নই? আরে ধুর ধুর, সেসব মনে হবে কেন? হ্যাঁ, আপনি ভূত, আপনি ভূত, আমি মেনে নিয়েছি। চলুন চলুন। মেয়েটাকে পিছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে যায় অংশুমান। মেয়েটা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। কি হলো আপনার? দাঁড়িয়ে পড়লেন যে? আরে আসুন আসুন। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে এসে পৌঁছয় ব্রিজের উপরে। ব্রিজটার একদম মধ্যেখানে রেলিংয়ের পাশে এসে দাঁড়ায় তারা। ব্রিজের নিচ দিয়ে নদীটা নিজের আপন ছন্দে বয়ে চলেছে। চাঁদের আলো ছোট ছোট ঢেউগুলোর উপরে খেলা করে বেড়াচ্ছে। নদীর জলগুলো যেন গলানো রূপ।
বাতাস খুব জোরে না বইলেও পরিবেশটা বেশ ঠান্ডা। চারিদিকে উড়ে বেড়াচ্ছে লক্ষ লক্ষ জোনাকিদের দল। তাদের দেখলে মনে হয় আকাশের তারা পৃথিবীর বুকে নেমে এসেছে এবং নিজের মনের মতো এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে। অংশুমান অবাক হয়ে চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। সে জীবনেও এরকম দৃশ্য দেখেনি এবং ভবিষ্যতে দেখবে কি না সেটা তার অজানা। তাই এই দৃশ্যটা যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করতে থাকে সে। অনুবদ্ধ অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে তার, এত সুন্দর একটা দৃশ্য দেখার থেকে জয়দীপ আমাকে বিরত রাখতে চাইছিল। এতক্ষণে মেয়েটা ভাবলেশহীনভাবে শূন্য দৃষ্টি নিয়ে রেলিংয়ের ওপর দুই কনুয়ের ভর দিয়ে সামনের দিকে চেয়েছিল। কিন্তু অংশুমানের কথাটা শোনার পর সে জিজ্ঞাসা করল, কোন জয়দীপের কথা বলছেন বলুন তো? জয়দীপ বসু? অংশুমান এবার তার দিকে ফেরে এক মুখ হাসি নিয়ে সে বলে, হ্যাঁ ঠিক ধরেছেন, জয়দীপ বসু, এই তো সামনেই থাকে। মেয়েটা ঘাড় দোলালো। উনি আমারই প্রতিবেশী ছিলেন। আপনি ওর কে হন? জয়দীপ হচ্ছে আমার বন্ধু, সেই স্কুল লাইফ থেকে। আসলে ওর মেয়ে মানে তিতলি আপনি তো চিনবেন নিশ্চয়ই, যেহেতু আপনার প্রতিবেশী ওরা। ওর আগামীকাল জন্মদিন, হয়তো আপনাদেরও কাল নেমন্তন্ন রয়েছে, থাকাটাই স্বাভাবিক। যাই হোক, তো সেই জন্যই আমার এখানে আসা। ভারী মিষ্টি মেয়ে, আমাকে খুব ভালোবাসে জানেন। আমাদের বাড়িতে সে অনেকবার গেছে, কিন্তু এখানে আমি এই প্রথমবার আসলাম। এখানকার সুনাম অনেক শুনেছিলাম জয়দীপের কাছে, আর আজ সচক্ষে দেখছি বিকাল থেকে। মেয়েটা কোনো উত্তর দেয় না, অনেকক্ষণ দুজনেই চুপ করে থাকে। তারপর অংশুমানই প্রথমে বলে, আচ্ছা আপনি কি এরকমই মানে এরকমই চুপচাপ থাকেন, বোর লাগে না? মেয়েটা সামান্য হাসে। বোর লাগতো একটা সময়, তখন এভাবে থাকতেই পারতাম না। হইচই না করলে যে কিছু উপভোগ করা যায় না, বোর লাগে, সেটাই তখনকার ধারণা ছিল। তবে এখন সেসব কিছুই আমার কাছে মিথ্যে হয়ে গেছে। এখন আমি বুঝে গেছি, যদি সত্যিই কিছু উপভোগ করতে হয় তাহলে নিস্তব্ধতাকেই সঙ্গী করে নেওয়া উচিত, বিশেষ করে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে। প্রকৃতির মাঝে থেকে যদি প্রকৃতিকে প্রকৃতভাবে উপভোগ সত্যিই করতে হয় তাহলে নিজের উপস্থিতি তাদের টের পেতে না দিয়ে নিঃশব্দে চুপটি করে বসে থাকতে হয়। কারণ কিছু কিছু মানুষ প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও মানুষদেরকে একটা সময় ভালোবাসতো, তবে এখন তারা মানুষদের ভয় পায়। মানুষকে দেখলে তারা নিজেদের সম্পূর্ণরূপে মেলে ধরে না, নিজেদের গুটিয়ে নেয় তারা। তাই তাদের কাছে নিজেদের উপস্থিতিটা বুঝতে না দেওয়াটাই ভালো। এই যেমন ধরুন, এখানে শুধু আপনি আছেন, আমার উপস্থিতি এমনিতেও ওদের বিরক্ত করে না, কারণ আমি তো আর, যাকে সে কথা থাক। তো আপনি এখানে একা আছেন এবং এখনো পর্যন্ত তেমন হইহুল্লোড় করেননি, তাই প্রকৃতি এখনো আপনার উপস্থিতি টের পায়নি, কিংবা টের পেয়ে থাকলেও সে আপনাকে দেখে ভয় পায়নি। তাই এখনো পর্যন্ত সে নিজেকে গুটিয়ে নেয়নি, কিংবা বলতে পারেন গুটিয়ে নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু এখানে আরো কয়েকজন নিয়ে আসুন, হই হুল্লোড় করুন, তারপর একবার মিলিয়ে দেখবেন তো এই পরিবেশ আর ওই পরিবেশের মধ্যে কোনো মিল খুঁজে পান কিনা। সে এতক্ষণে তাকায় অংশুমানের দিকে। অংশুমান কোনো উত্তর দেয় না। আচ্ছা, আপনি কি করেন? পুলিশ, চোর ডাকাত ধরে বেড়ায়। ইনফ্যাক্ট আজ রাতে আমি আপনাকেই পাকড়াও করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ভেবেছিলাম ভূত সেজে আপনি চুরি করতে বেরোন। হো হো করে হেসে ওঠে মেয়েটা। এই প্রথমবার মেয়েটাকে হাসতে দেখল সে। মুগ্ধ দৃষ্টি নিয়ে চেয়ে থাকে সে মেয়েটার দিকে। কি মিষ্টি হাসিটা! এভাবেই হাসবেন সবসময়, হাসলে আপনাকে আরো ভালো দেখায়। কোনো উত্তর দেয় না সে। কয়েক সেকেন্ড দুজনেই চুপ করে থাকে। অংশুমান একভাবে চেয়ে থাকে লিলির মুখের দিকে। লিলি নিজের মুখটা নামিয়ে নেয়, তাকায় নদীর জলের দিকে। হাসতাম তো, খুব হাসতাম, কিন্তু
1.5 বছর আগে যখন আমার মাথায় ব্রেন। গলাটা বুঝে আসে তার। থেমে গেলেন যে? ও কিছু না, চলুন একটু ওদিকটাই হেঁটে আসি। অংশুমান আর কথা বাড়ায় না, দুজনে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে থাকে। ছোটবেলায় সন্ধেবেলাতে প্রায় এখানে মা বাবার সঙ্গে আসতাম জানেন। বাবা অফিস থেকে ফিরে নিয়ে আসতো আমাদের। আমি বাবার কাঁধের উপরে বসে থাকতাম, কোনো দিন কোলেও নিত। আমার মনে পড়ে একদিন বাবা আমার রেলিংয়ের ঠিক ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় বসিয়েছিল, পিছন থেকে শক্ত করে ধরে রেখেছিল। তবে মায়ের সে কি ঝগড়া, বাপরে বাপ। খিলখিলিয়ে হেসে ওঠে সে। অংশুমানও একটু হাসে। আপনার মা বাবা আপনাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসতো আমায়। ভালোবাসতো কথাটা শুনে অংশুমান একটু বিরক্ত হয়। মেয়েটা কেন নিজেকে ভূত প্রমাণ করতে চায় ভগবান জানে। কি লাভ নিজেকে মৃত প্রমাণ করে? সবার মা বাবাই তাদের সন্তানকে ভালোবাসে। তারা সবসময় একটা জিনিসই চায়, তাদের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু তাদের সামনেই যখন তাদের সন্তান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে, যন্ত্রণায় জর্জরিত হতে থাকে দিনের পর দিন, তখন তারা হোপলেস হয়ে যায়। তাদের কাছে ওর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হয়তো হয় না। তারা পারলে নিজেদের প্রাণের বিনিময়ে তাদের সন্তানকে বাঁচিয়ে তোলে, কিন্তু তা তো আর সম্ভব নয় বলুন। যার যখন সময় সে তো তখন যাবেই। গলাটা ধরে আসে তার। কিছুটা সময় নিয়ে আবার বলে, আচ্ছা, আপনারও তো মা বাবা আছে, তারাও তো নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে, তাই না? আমাকে বলুন না তাদের বিষয়ে। অংশুমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে দূরের আকাশের দিকে তাকায়। মেয়েটিও তার দৃষ্টি অনুসরণ করে। একটা খসতে থাকা তারা নিচের দিকে পড়তে পড়তে হঠাৎ করে চোখের সামনে দিয়ে হারিয়ে যায়। বাবা চলে গেছেন অনেক দূরে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আমার মাই আমাকে বড় করে তুলেছে, উনিই আমার সবকিছু। প্রায় ওনার মাথায় অসহ্য যন্ত্রণা পড়ত, কিন্তু তিনি তেমন গুরুত্ব দিতেন না। তবে একদিন হঠাৎ খুব বারবারন্ত হয়ে যায়, সেন্সলেস হয়ে পড়েন। হসপিটালাইজড করা হয় ওনাকে। পরে জানা যায় ওনার ব্রেন টিউমার রয়েছে, তবে সেটা অপারেশন করা সম্ভব নয়। ওনার হাতে হয়তো খুব বেশি হলে আর 3 মাস আয়ু, কিন্তু 3 মাসও আয়ু ছিল না জানেন। তার পরের দিনই সবাইকে ছেড়ে উনি চলে যান। মেয়েটার চোখগুলো বড় বড় হয়ে যায়। অবাক বিস্ময়চকিত হয়ে দাঁড়িয়ে পড়ে সে, যেন তার কিছু মনে পড়ে যাচ্ছে। আচ্ছা ছাড়ুন সেসব। ওহ, আমি তো ভুলেই গেছি, আপনিও তো মৃত। তা কিভাবে মরলেন? মিচকি হাসে অংশুমান। ব্রেন টিউমার। খুবই মৃদু স্বরে কথাটা শোনা যায় তার মুখ থেকে। অংশুমানকে ছেড়ে এগিয়ে যায় সে। হ্যাঁ, সেই এখন কি বলবে বুঝতে না পারে, ব্রেন টিউমার। বেশ বেশ, বিড়বিড় করে ওঠে অংশুমান। কিছু বললেন? এই রে, শুনে ফেললো নাকি? না না, মানে হ্যাঁ হ্যাঁ বলছি তো। মানে ওই আপনার পুরো ঘটনাটা বলুন তো, মানে কিভাবে সব ঘটনাগুলো ঘটেছিল আর কি। কেন শুধু শুধু মজা করছেন বলুন তো? আরে বলুন না। ব্রিজের রেলিংয়ের ওপরে গিয়ে পা ঝুলিয়ে বসে পড়ে মেয়েটা। অংশুমানেরও ইচ্ছা হয় ওভাবে বসতে, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ও হয় তার, যদি জলের মধ্যে পড়ে যায়। আচ্ছা, আপনার ভয়টা করে না? কিসের ভয়? এই যে রাত বিরেতে একা একা ঘুরে বেড়ান ভূত সেজে, তারপর আবার ছুটে এসে রেলিংয়ের উপরে উঠে পা ঝুলিয়ে বসে পড়লেন, ভয় করে না? ভয় জিনিসটা আসলে কি বলুন তো? জানেন সবাই ভয় কেন পায়? অংশুমান কোনো উত্তর দিতে পারে না। মৃত্যুর জন্য। মৃত্যুর চেয়ে বড় ভয় আর কিছুর হয় না। কিন্তু যদি একবার মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যু হবে না। মানে মৃত্যু তো শরীরের হয়, আত্মার তো হয় না। তাই একবার যদি শরীরটা মারা যায় তারপর আত্মার আর কোনো কিছুর ভয় থাকলো না।
আমাকে মৃত্যু আর ছুঁতে পারবে না, তাই আমার মৃত্যু ভয়টাও নেই। অংশুমান হো হো করে হেসে ফেলে। আপনি নন স্টপ ভূতের অ্যাক্টিং কিভাবে করেন বলুন তো? মেয়েটা শুধু মিচকি হাসে। আপনি উঠতে চান এখানে? না না, আমার মৃত্যু ভয় আছে, আমি তো আর আপনার মতো ব্রেন টিউমারে মারা যাইনি। মেয়েটা হাসতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবে। আরো কয়েকটা টুকরো টুকরো গল্প আড্ডা হয় দুজনের মধ্যে। তারপর অংশুমান একবার নিজের ঘড়ির দিকে তাকায়। সে চমকে ওঠে। 3:30 বাজে। কখন কিভাবে যে এতটা দেরি হয়ে গেল সেটা সে বুঝতেই পারে। ওরে বাবা, ভোর হতে চললো। আর নয়, আমি বাড়ি চললাম, আপনিও চলুন, একই জায়গাতেই তো যাব। না, আমি এখন ফিরবো না, পরে। ও আচ্ছা, বুঝে গেছি। মেয়েটার ভুরু দুটো কুঁচকে যায়। কি বুঝলেন? বুঝলাম যে আমার সঙ্গে ফিরতে আপনার সমস্যা আছে। রাত বিরেতে একটা অচেনা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, বাই চান্স যদি কেউ দেখে নেয় তাহলে ভুলভাল গল্প রটাবে, এই জন্যই আপনি যাচ্ছেন না, তাই তো? আপনি না খুব ভালো লেখক হতে পারতেন জানেন। ভুলবশত পুলিশ হয়ে গেছেন। মেয়েটা খিলখিলি হাসতে থাকে। অংশুমান মুগ্ধ হয়ে চেয়ে থাকে সেদিকে। ওর মনে হয় মেয়েটা এভাবেই হাসতে থাকুক সারাদিন, সারা রাত, সারা মাস, সারা বছর, সারা জীবন। অংশুমানের বিরক্তি আসবে না। সে সব সময় এখানে দাঁড়িয়ে থাকতে রাজি আছে মেয়েটার মুখের হাসিটা দেখার জন্য। কি দেখছেন এত? আপনার নামটা কিন্তু এখনো বললেন না। আপনিও কিন্তু এখনো বলেননি মশাই। ওহ, এই ব্যাপার। তা আগে জিজ্ঞাসা করলেই হতো, কিন্তু আপনি তো করেননি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যান্ডসাম একটা ছেলের নাম জিজ্ঞাসা করতে আপনার একটু ভয় ভয় করছিল বটে। হোয়াট ভয়? আর আমি? ননসেন্স। আপনি না মশাই ভারী মজার জানেন তো। বাই দ্য ওয়ে, আমার নাম লিলি। ওহ, লিলি, সাচ এ নাইস নেম। আচ্ছা, আপনার নাম্বারটা না থাক, এখন থাক, দেরি হয়ে যাচ্ছে। আবার জয়দীপদের বাড়িতে তো দেখা হবেই বার্থডে পার্টিতে, তখন না হয় নাম্বারটা নিয়ে নেবো ক্ষণ। আপনার নামটা কিন্তু এখনো বললেন না মশাই। ওরে বাবা রে, এতবার নাম জিজ্ঞাসা করছেন। যাক, হ্যান্ডসাম হওয়ার একটা লাভ হলো, একজন ভূতকে নিজের প্রেমে ফেলেছি মনে হচ্ছে। আমার নাম অংশুমান। সে আপনি ভালোবেসে নয় অংশু বলবেন। আর হ্যাঁ, রাত্রে যখন দেখা হবে তখন এসব আপনিটা আপনি শুনবো না, তুমি করেই বলবেন না হয়। আসি। মেয়েটা খিলখিলিয়ে হেসে ওঠে। অংশুমান অনেকটা এগিয়ে যায়। এই যে শুনুন মিস্টার হ্যান্ডসাম। বলুন মিস ঝগড়ুটে সুন্দরী ভূত। অনেকদিন পর কারোর সঙ্গে গল্প করলাম, সত্যি খুব ভালো লাগলো। জানি না আর কখনো দেখা হবে কি না, তবে থ্যাংক ইউ আমার মতো ভূতের সঙ্গে সারা রাত আড্ডা দেওয়ার জন্য। মাই প্লেজার। অংশুমান আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জয়দীপের কল। এই তুই কোথায় রে? ভোর হতে চললো, তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে, ব্রিজের উপরে ছিলাম, বাড়িতে গিয়ে কথা বলছি। ফোনটা কেটে পকেটে রেখে দেয় অংশুমান। তারপর হাঁটতে আরম্ভ করে বাড়ির দিকে। ধীরে ধীরে চারিদিকে আলো ফুটে উঠছে, আকাশ থেকে মুছে যাচ্ছে তারাদের অস্তিত্ব, আর জোনাকিগুলো তো হারিয়ে গেছে অনেকক্ষণ আগে। ঘড়িতে সকাল 9:30। অংশুমান শুয়ে রয়েছে খাটের উপরে। জয়দীপ তার পায়ের কাছেই বসে আছে। ভোরবেলায় বাড়ি ফিরে আর কথা হয়নি। অংশুমান চুপচাপ বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। তবে এখন জয়দীপের ডাকে ঘুম ভেঙেছে তার। তা কিছু কি দেখলি? হ্যাঁ, ভূত দেখলাম, সুন্দরী ভূত। সারা রাত তার সঙ্গে তো আড্ডা দিলাম। তুই লীলাবতীকে দেখেছিস? তার মানে সত্যি? আরে ধুর, থাম তো। কোনো লীলাবতী টতিকে আমি দেখিনি। আরে তোদের ওই প্রতিবেশী লিলি ছিল, ওর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম ব্রিজের ওপরে। মেয়েটার হয়তো রাতে ঘুমটুম আসে না, তাই একটু এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর লোকজনের তো সব গুজব রটানো, তাই ওকে দেখে ভূত ভেবে গুজব রটিয়ে দিয়েছে। তুই
এই ছবিটা দেখতো, এই মেয়েটাকেই কি তুই দেখেছিস? জয়দীপ নিজের ফোন থেকে একটা ছবি বার করে দেখায় অংশুমানকে। অংশুমানের চিনতে অসুবিধা হয় না, কেনই বা হবে? যার সঙ্গে সারা রাত গল্প করেছে তাকে সে কিভাবে ভুলতে পারে? হ্যাঁ, এই তো ছিল লিলি। মেয়েটা এমনিতে খারাপ না, কিন্তু আজ তোদের বাড়িতে তো আসবে নিশ্চয়, তখন ওর নাম্বারটা নেব। মানে বুঝতেই পারছিস, যদি একটা হিল্লে হয়ে যায় আর কি। জয়দীপ একটা ঢোক গেলে ওর হাত থেকে ফোনটা বিছানার ওপরেই পড়ে যায়। অংশুমান অবাক হয়ে তাকিয়ে থাকে। জয়দীপ একটু সময় নিয়ে বলে, লীলাবতী ভট্টাচার্য। নামটা একটু পুরনো দিনের মতন শোনায়, সেই জন্য সে সবাইকে নিজের নাম বলতো লিলি। আমাদের সামনের বাড়িটা ওদের, কেউ নেই, শুধু বাবা মা আর মেয়ে, একেবারে সুখের সংসার। হঠাৎ আজ থেকে 1.5 বছর আগে লিলির অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয় এবং কিছুক্ষণ বাদে সেন্সলেস হয়ে পড়ে। হসপিটালে অ্যাডমিট করা হয় এবং জানতে পারা যায় যে ওর ইনঅপারেবল ব্রেন টিউমার হয়েছে। হাতে খুব বেশি দিন ছিল না, খুব কষ্ট পেত, যন্ত্রণায় ছটফট করত। বাবা মা এসব সহ্য করতে পারতো না। নিজের সন্তানকে যন্ত্রণায় ছটফট করতে দেখে কেই বা সহ্য করতে পারে বল? যেদিন লিলির শরীর সামান্য ভালো থাকতো, সেদিন রাতের বেলা ওর বাবা মা ঘুমিয়ে পড়লে ও রাস্তায় বেরিয়ে পড়তো, হেঁটে বেড়াতো এদিক ওদিক, ব্রিজের ওপরে গিয়ে বসতো। ওই সময়টুকু ওর খুব ভালো লাগতো। ওভাবেই চলতে থাকলে হয়তো সে আরও কিছুদিন টিকে যেত, কিন্তু একদিন রাতে ওর বাবা আর মা ঘুমিয়ে যাওয়ার পর ও আবার বেরিয়েছিল রাস্তায়। অভ্যাস মতোই ওর গন্তব্য ছিল ব্রিজ। সেই অনুযায়ী ও একা একা গিয়ে দাঁড়িয়েছিল সেই ব্রিজের ওপর। কিন্তু ও জানতো না যে সেদিন ওখানে ও ছাড়াও অন্য 2 জন ছিল। ব্রিজের ওপর দাঁড়াতেই ও শব্দ পেয়েছিল 2 টলমলো পায়ের। পিছন ফিরে দেখেছিল 2 নর পিশাচকে। তারা কখন যেন চুপিসারে এসে দাঁড়িয়েছিল লিলির পেছনে। হাতে ছিল মদের বোতল আর মুখে একটা কামাতুর হাসি। লিলি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখানকার 2 জন মাতাল, শান্টু আর পটলা, ওকে সেদিন ব্রিজের ওপরে রেপ করে। তারপর জামা কাপড় নদীর জলে ভাসিয়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়। এই শখটাও আর নিতে পারেনি। চিরকালের মতন চলে গিয়েছিল সবাইকে ছেড়ে। পরে পুলিশে কেস টেস হয়, কিন্তু রুলিং পার্টির নেতার হয়ে টুকটাক কাজ করতো শান্টু আর পটলা, তাই ছাড়া পেয়ে গেছিল 3-4 মাসের মধ্যেই। কিন্তু ছাড়া পেয়েও বাঁচতে পারেনি। এই তো গত সপ্তাহে পুলিশ ওদের মৃতদেহ উদ্ধার করেছে ওই ব্রিজের রাস্তা থেকে। তারপর থেকেই লোকজন বলছে তারা নাকি লিলির ভূতকে দেখতে পাচ্ছে। লিলি নাকি ওদের খুন করেছে। অংশুমান স্তব্ধ হয়ে যায়। লিলির বলা সব কথাগুলো তার মনে পড়তে থাকে। ব্রেন টিউমার, অসহ্য যন্ত্রণায় জর্জরিত হয়ে যাওয়া, মা বাবার কষ্ট, সব কিছুই কানের মধ্যে বাজতে থাকে তার। তো তুই আড্ডা মারছিস, তাই না? তোর মনে হয় সেটা? মেয়েটা যা বলছিল সবই তার মানে সত্যি ছিল। আমি বোকার মতো তার সঙ্গে মজা করছিলাম। সে একা হয়ে পড়েছিল, একদম একা। হাসতে ভুলে গিয়েছিল সে। কালকে সে হেসেছিল অনেকদিন পর। কি জানি সেগুলো সবই আমার অলীক কল্পনা ছিল নাকি বাস্তবতা। অংশুমানের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়তে শুরু করে। লিলির সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, লিলির কথাবার্তা, সবকিছুই ধীরে ধীরে তার কাছে ধোঁয়াশায় পরিণত হতে শুরু করে। সবকিছু আদৌ বাস্তব ছিল কি না সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হতে শুরু করে অংশুমানের মনের মধ্যে। একজন শিক্ষিত চাকরিজীবী ব্যক্তি কিভাবে ভূতে বিশ্বাস করতে পারে? সে নিজের যুক্তি তর্ক দিয়ে লিলিকে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। লিলি থেকে যাবে তার মনের অতল গভীরে, সর্বদা একটা প্রশ্ন হয়ে, যে প্রশ্নের উত্তর কারোর জানা নেই, স্বয়ং লিলি ছাড়া। কিন্তু লিলিকেই বা সে খুঁজে পাবে কোথায়? রাতের বেলায় ব্রিজের ওপরে? কিন্তু অংশুমান কি আদৌ পারবে অতটা সাহস জুগিয়ে উঠতে, লিলির সামনে পুনরায় গিয়ে দাঁড়াতে?
সেই উত্তরটা না হয় আপনারাই খুঁজুন। এতক্ষণ আপনারা শুনছিলেন লীলাবতী। গল্প পাঠে ছিলাম আমি তুষার, অরিত্রিকা, ইশিকা, সোহম, কৌস্তব এবং সায়ন। স্ক্রিপ্টিং করেছে সোহম, প্রুফ রিডিং অরিত্রিকা, ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন, পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।